আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকের গুরুত্বপূর্ণ খবর হলো বিএনপি এবং জামায়াত আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা এখন তার সিদ্ধান্তে অনড় রয়েছে, অর্থাৎ তার পদত্যাগের বিষয় থেকে তিনি এখনো সরে আসেননি। বিএনপি এবং জামায়াতের সাথে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, জাতির উদ্দেশ্যে ভাষণ, এটি হয়তোবা আজকে দেয়া হচ্ছে না এমনটি শোনা গেছে। সর্বশেষ তথ্য মতে সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে এবং আরো কয়েকটি বিষয় আমাদের সামনে এসে হাজির হয়েছে যে জাতীয় সরকার যদি গঠন হয় সেই ক্ষেত্রে কে হতে পারেন সেই জাতীয় সরকারের প্রধান। পাশাপাশি প্রফেসর ইউনূস কেন পদত্যাগ করতে চেয়েছিলেন, কার সাথে বিরোধে জড়িয়ে গেছেন, এই বিষয়গুলো আমরা আলোচনা রাখতে চাই। এবং ভারত এবং আওয়ামী লীগ প্রফেসর ইউনূসের পদত্যাগের খবরে সবচেয়ে বেশি খুশি এবং ভারতের গণমাধ্যমগুলো কি বলছে আজকের ভিডিওতে সেই বিষয়টিও জানাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, চলে আসি আমি একটা একটা করে খবরে। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার? আমাকে একটু কমেন্ট করে জানান তো যে সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। প্রিয় দর্শক, প্রথম যে বিষয়টি হলো যে প্রফেসর ইউনূস কিছু শর্ত রাজনীতিবিদদের তুলে দিয়েছে যে তিনি যদি তাকে দিয়ে কাজ করাতে হয় তবে এই শর্তগুলো মানতে হবে। এটা বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সামনে সবচেয়ে বড় যে বিষয়গুলো সেটা হলো তিনি বলছেন যে আমি যে সময়টিতে ক্ষমতায় বসছি আমি কেবল একটি নির্বাচনের জন্য বসিনি। অর্থাৎ তার বক্তব্য হলো যখন এই পদে বসানো হয় তার আগে ছাত্ররা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরপর নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী আন্দোলনের যারা অগ্রভাগে ছিলেন, মূল সারের নেতা ছিলেন, তারা ইউনূসের সাথে যে কথাগুলো বলেছিলেন প্রফেসর ইউনূসের সাথে, তখন ইউনূস তাদের সাথে কিছু বিষয় আগে কথা বলে নিয়েছিলেন, কারণ তিনি সেই সময়টা ফ্রান্সে ছিলেন এবং একটি সার্জারির অবস্থায় ছিলেন। তিনি রাজি হচ্ছিলেন না এই পদে বসার জন্য। তারপর ছাত্ররা তাকে যখন ব্যাপকভাবে চাপ দেয় যে না আপনাকে হতে হবে, আপনার বিকল্প কেউ নেই, একটা পর্যায়ে প্রফেসর ইউনূস কিছু বিষয় তুলে ধরেন এবং ছাত্ররা বলেন যে আমরা কোনো নির্বাচন করবে বা নির্বাচনকালীন সরকার চাইছি না, আমরা চাচ্ছি যে গণবিপ্লব হয়েছে বা বিপ্লব পরবর্তী বাংলাদেশে মানুষের যে চাহিদা, দাবি, সিস্টেম পরিবর্তন সবকিছু মিলে একটা পরিবর্তনের জন্য সরকার, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকার না, এটা বিপ্লবী সরকার। বিপ্লবী সরকারটা আসলে কি? আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম সিরিয়াতেও একটা বড় বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবে আসাদের পতন হয় এবং সেখানে আমরা দেখলাম আহমেদ আল সারার জোরানি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে এবং এইটার মেয়াদ কিন্তু 5 বছর। অন্তর্বর্তীকালীন না, কিন্তু বিপ্লবী সরকার প্রতিষ্ঠা সিস্টেমটা কি 5 বছরের জন্য জোরানি বসছেন এবং তিনি পুরো রাষ্ট্রের সংস্কার করবেন। একটা ফ্যাসিস্ট বা স্বৈরাচারের পতনের পর রাষ্ট্রে সবচেয়ে প্রথম হলো পুরো সিস্টেমকে ঢেলে সাজাতে হয়। নির্বাচন দিয়ে কোনো রাষ্ট্র, ফ্যাসিস্ট সরিয়ে গেলে নির্বাচন দিয়ে কোনো রাষ্ট্র সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আজকে যারা নির্বাচনের কথা বলছেন তারা এটা বোঝেন, বাট তারা নির্বাচন চাইছেন প্রধান কারণ হলো ক্ষমতা যাবার জন্য। তারপরেটা আপনারা ভালো বোঝেন। তো সিরিয়াতে জোরানি যখন বিপ্লবী সরকার গঠন করেন 5 বছরের জন্য এবং পুরো বিপ্লবের চেতনাধারীদেরকে দিয়ে, যারা বিপ্লবে ছিলেন একেবারে সম্মুখ ভাগে ছিলেন, একেবারে অস্ত্র হাতে ছিলেন, বাশারের বিরুদ্ধে যারা লড়াই করেছেন শুধু মৌখিক ফেসবুকে, ইউটিউবে বা মাঠে না, অস্ত্র হাতে লড়াই করেছেন, সেই সব ব্যক্তিরাই রাষ্ট্রপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সকল গুরুত্বপূর্ণ পদে তারা বসেছে। এবং পরবর্তী বিষয়টি কি দেখা গেল, তারা আন্তর্জাতিক বিশ্বের
সমর্থনও পেলেন। যেমন ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা স্যাংশন তুলে নিয়েছে সিরিয়ার উপর থেকে এবং সিরিয়া ক্রমান্বয়ে এখন সোজা হয়ে দাঁড়াচ্ছে। বিষয়টি কি দাঁড়ালো? বাংলাদেশে বিপ্লবের পর প্রথম দিকে সব দলই মনে করেছেন প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি যদি এই পদে বসেন, আন্তর্জাতিকভাবে সকল সহযোগিতা বাংলাদেশ পাবে, কারণ হাসিনা বাংলাদেশকে লুটে পুটে শেষ করে দিয়ে চলে গেছে এবং এটা বেগম জিয়া চাইলেও পারতেন না এই দেশের অবস্থা পরিবর্তন করতে, তিনি যত অভিজ্ঞই হন না কেন। কারণ আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, IMF এর সহযোগিতা, আমাদের অর্থনীতি যে পঙ্গু হয়ে গেছে, এখান থেকে দেশটাকে সোজা করতে হলে একজন নিরপেক্ষ ব্যক্তি লাগবে, যাকে বিশ্ব সমাদৃত একজন ব্যক্তি। প্রফেসর ইউনূস সেই ব্যক্তিটা। এবং বিএনপিও প্রথমে এই ব্যাপারে খুবই খুশি ছিলেন, কিন্তু ক্রমান্বয়ে ওপারের প্রেসক্রিপশন যখন আসতে শুরু করলো এবং ওপারের এজেন্সি বা ওপরের গোয়েন্দা বাহিনীগুলো যখন এই বিপ্লবের চেতনাধারীদের মধ্যে ঢুকে গেল, তাদেরকে হানি ট্র্যাপে ফেললো, তাদেরকে বিভিন্ন ট্র্যাপে ফেললো বা তাদের মগজ ধোলাই দিল, তখন ক্রমান্বয়ে ইউনূসের উপর আসতে শুরু করলো শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। কিন্তু এই যে ইউনূসের উপর যে বিএনপি, জামাত বা বাকি দলগুলোর প্রথম দিককার যে দাবিগুলো ছিল একটা সংস্কার, সেগুলো সব ভুলে গেল। ইউনূস সাহেব এই রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী কিন্তু সংস্কার কমিশন তৈরি করছেন, সেটা নির্বাচন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, সকল কিছু ঢেলে সাজাবার জন্য। তো এগুলোর জন্য একটা সময়ের প্রয়োজন আছে, কিন্তু পরবর্তী ইউনূস সাহেবকে ব্যাপক চাপে ফেলছে যারা নির্বাচন চায় সেই দলগুলো, যে কারণে ইউনূস সাহেব একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে গেছেন এবং তিনি বলছেন যে এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, অথবা এইভাবে একটা নির্বাচন দিয়ে আমি চলে যাওয়ার জন্য আসি, আমাকে পূর্ণাঙ্গ কাজ করতে দিতে হবে, যে কাজের মাধ্যমে মানুষ নির্ধারণ করবে যে আমি ঠিক নাকি ব্যাঠিক। কিন্তু আমাকে কাজ করতে দেবেন না আর শেষ সময় বলবেন যে ইউনূস সাহেব ব্যর্থ, এটা আমি মানবো না। একদম সহজ কথাগুলি বলছি। দ্বিতীয়, আমাদের পোশাকি একটি বাহিনী বা একাধিক বাহিনী যারা পূর্বে অন্য দলের আনুগত্য করেছিলেন বা সুবিধা আদায় করেছেন, তাদের বিগ ফিশরা, বড় বড় মুখগুলো, গুরুত্বপূর্ণ পদের লোকগুলো চাইছিলেন না কোনোভাবেই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। এবং চাইছিলেন না কোনোভাবে ইউনূস সরকার ক্ষমতা থাকুক, কারণ দিল্লি চাইছে না ইউনূসকে। তাই তারা ইউনূসকে যে কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য বারবার অব্যাহত চাপ দিয়ে যাচ্ছিল। এবং পরবর্তী বড় বড় রাজনৈতিক দলের সাথে তাদের এই একটি জায়গায় মিল ঘটে গেছে, প্রত্যেকেই মানে সেই পোশাকি বাহিনী এবং বড় রাজনৈতিক দলগুলো ইউনূসের উপর একজোটে চাপ দিচ্ছিল এবং প্রত্যেকটা সেক্টরে ইউনূসকে অসহযোগিতা করছিল। ধরেন আমরা দেখতে পাচ্ছি কি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, হ্যাঁ, জ্বালানি মন্ত্রী ব্যর্থ, পরিবেশ মন্ত্রী ব্যর্থ, শিক্ষামন্ত্রী ব্যর্থ, বাজার মন্ত্রী অর্থাৎ বাণিজ্য মন্ত্রী ব্যর্থ, স্পোর্টস মন্ত্রী ব্যর্থ। এই যে সব মন্ত্রীগুলো ব্যর্থ, কেন ব্যর্থ বলেন তো? মন্ত্রী বলতে আমি উপদেষ্টাদের বোঝাচ্ছি। ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো কি, এখন পর্যন্ত 40-এর উপর 44 জন আওয়ামী সচিব অ্যাক্টিভ কাজ করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে যিনি বসে আছেন মন্ত্রীদের মধ্যে সিনিয়র সচিব, জনপ্রশাসন বলি যাই, সব আওয়ামী লীগের সেটা। ইউনূসের ব্যর্থতা বলবো, তারপর আমি ধারাবাহিক একটার পর একটা আসি, আপনার সংক্ষেপে বুঝে নিয়ে। তো উপদেষ্টা পরিবর্তন হয়েছে, উপদেষ্টা নির্দেশনা দিচ্ছে, কিন্তু যারা কাজ করবে মাঠ প্রশাসনে, সচিব থেকে শুরু করে নিচে, তারা কেউ সহযোগিতা করছে না। প্রতি মুহূর্তে উপদেষ্টাদের মিসগাইড করছে, ভুল বোঝাচ্ছে। তারা বলছে আজ শনিবার, তারা করছে আজ রবিবার। এবং এই রাষ্ট্রে 15-16 বছরে আওয়ামী লীগ এত তাবেদার, দোসর, ফ্যাসিস্টের কি বলবো, ফ্যাসিস্ট বিশ্বাসীদের বসিয়েছে যে তাদেরকে এই সরকার হুট করে সরাতে পারবে না। আপনারা দেখেছেন সিরিয়াতে যখনই জোলানি সরকার গঠন করলো, তখনই কিন্তু কয়েকটা জায়গা থেকে আবারও বিদ্রোহ হলো, আবারও কিন্তু সেনাবাহিনীকে মাঠে নেমে অ্যাকশনে যেতে হলো, আবারও হাজার মানুষের প্রাণ গেল। এই সরকার গঠনের পরের কথা বলছি, সিরিয়াতে। তো বাংলাদেশের ক্ষেত্রে হয়তো আবার লড়াইটা শুরু হয়নি, কিন্তু আওয়ামী লীগের দোসররা তাদের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের জন্য মরণ কামড় বারবার দিচ্ছে, যে কারণে ইউনূস সরকার যতগুলো ভালো সিদ্ধান্ত নিচ্ছে বাস্তবায়ন হচ্ছে না। আর আমরা দেখছি ইউনূস সরকার পারছেন না, কিন্তু আমরা দেখছি যে বাস্তবায়ন যারা করার তারা করছে না। ডিসি গুলো ঠিক মতো কাজ করছে না, এসপিরা ঠিক মতো কাজ করছে না, কে দোসর কে বিপ্লবী বোঝাই যাচ্ছে না। তো এরকম প্রত্যেকটা সেক্টরে গোয়েন্দা বাহিনী ঠিক মতো কাজ করছে না, কোনো বাহিনী ঠিক মতো কাজ করছে না, কারণ সব বাহিনী টার্গেট ইউনূস চলে যান। ইউনূস চলে গেলে
তারা আবারও সুবিধা মতো লুটপাট করতে পারবে, তারা আবারও দিল্লির তাবেদারি করতে পারবে, কারণ দিল্লির প্রেসক্রিপশনে চললে তাদের জন্য সুবিধা। আবার দিল্লির এজেন্সি তাদেরকে ওই যে হানি ট্র্যাপে আটকে রেখেছে, যে তুমি আমার কথা না শুনলে সব বের করে দেবো, সব লিক করে দেবো, এরকম নানান রকম বিপদের মধ্যে আছে। আর যারা হাসিনার আনুগত্যকারী তারা তো বলছেন যে হাসিনার জন্য তারা জীবন দিতে প্রস্তুত, তারা এই সরকারে থাকুক আর জেলে থাকুক। জামাত আর আওয়ামী লীগের কর্মীরা, আনুগত্যশীলীরা জীবন দিতে পারে তাদের নেতা নেত্রীর জন্য, এটা আপনারা মনে রাখবেন। বিএনপিটা আবার ভিন্ন, বিএনপি শুধু পকেট আর কিছু না। যে জন্য একটা ট্রাক সরাতে পারে না, যে জন্য বেগম জিয়ার গ্রেপ্তার আটকাতে পারে না, কিন্তু এক সাইদির জন্য বাংলাদেশে 200 মানুষ জীবন দিয়েছে, এক হাসিনার জন্য কিন্তু অনেক কিছু করতে পারে। বাট 5 আগস্টে আমরা সেই দৃশ্যটা আবার পরিবর্তন দেখলাম, যে হাসিনার জন্য কেউ রোডে নামে নাই, হাসিনা পালিয়ে গেছেন আর জনগণ বুঝে গেছেন যে আমার নেতৃত্ব আগে চম্পট দেন, নিজে বাঁচার চেষ্টা করেন, তার জন্য জীবন দিয়ে লাভ নেই। বাট প্রশাসনে যারা আছেন তারা কিন্তু তাদের কাজটা করছেন, হয়তো জীবন দিচ্ছে না, কিন্তু হাসিনার ইশারায় তারা কাজ করছে। ইউনূস সরকারের ব্যর্থতার প্রথম ধাপটি হলো কি, তিনি বিপ্লবী সরকার গঠন করলেন না, তিনি করলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো একটা কেয়ারটেকার সরকার। এই সরকারের দৌড় বেশি দূর যাবে না, এটা আমরা প্রথমেই বলেছি, প্রথম থেকেই কথাগুলো আমরা বলেছি, শোনে নাই কেউ। ছোট মানুষ তো কেন শুনবে, চুল পাকলে, হ্যাঁ, আর একটু কি বলবো, তাদের ঘনিষ্ঠ হলে একটু বেশি শুনতো, যেহেতু আমরা সবসময় একটু শক্ত কথা বলি, শুনবেন না তারা। তারপরে কি দাঁড়ালো, ইউনূস সরকার প্রথমেই এসেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে বিশ্বাসঘাতক বা ফ্যাসিস্টদের দোসরদের সরায়নি। সেটা সচিবালয় বলি, পুলিশ বলি, সেনাবাহিনী বলি, পূর্বের সেট আপ রয়ে গেছে। ওয়াকার সাহেব কিছু লোককে এদিক ওদিক করেছেন, কিন্তু মূল ফ্রেমের লোকগুলো রয়ে গেছে। এখন ধরেন ওয়াকার সাহেবের বিকল্প কাকে বসাবে প্রফেসর ইউনূস সেনাপ্রধান? ধরেন একটা কথার জন্য বলছি, একজন ব্যক্তি আছেন, কারণ সেনাপ্রধান হওয়ার জন্য, জিউসি হওয়ার জন্য, প্রিন্সিপাল স্টাফ অফিসার হওয়ার জন্য যে র্যাঙ্ক প্রয়োজন, এই র্যাঙ্কে একটা আওয়ামী বাইরের লোক নাই। কি করবেন এখন? আওয়ামী লীগ সেইভাবে সেট আপ করে রেখেছে, একজন মেজর, একজন কর্নেলকে আপনি সেনাপ্রধান বানাতে পারবেন? চেইন অফ কমান্ড থাকবে তো। ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা সাংবাদিকরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, এটার পক্ষে বিপক্ষে আমার মন্তব্য না, কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবের সাম্প্রতিক বক্তব্যে বলছে যে তিনি ইউনূস সাহেবকে সহযোগিতা করছিলেন না। তো সবকিছুর জন্য এই রাষ্ট্রের প্রতিটি দপ্তর, প্রতিটি বিভাগ, প্রতিটি কি বলবো যে শাখা সংস্থা দায়ী, ইউনূসকে কেউ সহযোগিতা করছিলেন না। পাশাপাশি যারা এই সরকার গঠন করেছে, এনসিপির বা আমরা যদি বৈষম্য বিরোধীদের কথা বলি, তারাও তাদের লুটপাটে ব্যস্ত হয়ে গেছেন। তারাও মনে করছেন যে দল টিকবে কি টিকবে না, আগামীতে তারা কি করতে পারবেন কি পারবে না, জনগণ গ্রহণ করবে কি করবে না, একটা নতুন দল কতটুকু সার্ভাইভ করতে পারবে, সবকিছু মিলে তারা আগে চিন্তা করছেন যে সুযোগ, যেহেতু আমরা দল গঠনের আগেই ক্ষমতায় চলে এসেছি, আগে পকেটটা ভরে ফেলি। তার আগে পকেটটা ভরে ফেলেছে। দেখেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উপদেষ্টা, কি বলে এপিএস মোয়াজ্জেম, তার দেশ তাকে নিষেধাজ্ঞা চলে এসছে, তার উপরে সরকারি বিধি মোতাবেক বিভিন্ন রকম অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে। এটার কারণটা কি বলেন আপনারা? এই যে মোয়াজ্জেমকে নিয়ে যে আলোচনা হচ্ছে, এটার কারণটা কি? এই মোয়াজ্জেমের ব্যাপারে কিন্তু আমরা আসিফকে পার্সোনালি বলতাম যে এই ছেলেরা কিন্তু কারাপ্টেড, ওকে সরাও, ওকে সরাও। আসিফরা শুনতো না, বরং ফোন ধরে বন্ধ করে দিছে। কিন্তু আমরা তো জানি যে ভিতরে কি চলছে। এখন এই মোয়াজ্জেমের সঙ্গে আসিফের নামটি উঠে আসবেন, যেহেতু আসিফের এপিএস ছিল, তার এখন দেশ থেকে নিষেধাজ্ঞা মানে কি? তাকে এখন দুদক তলব করবে, তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ অবশ্যই পাবে, কারণ আমরা ব্যক্তিগতভাবে নিজেও জানি যে কোনো বিষয়ে মোয়াজ্জেম টাকা ছাড়া কাজ করতেন না। কিন্তু মোয়াজ্জেমের জন্য আসিফ ফেসে গেল। আসিফ 1 টাকা নিল কি নিল না, তার চেয়ে বড় হলো যে আমার পিএস যদি দুর্নীতির জড়ায়, তো আমার নামটা সবার আগে আসবে, সে তো আমারই পিএস। কি করবেন এখন আসিফ বলেন? এই যে সময়টা আসছে, এখন ছাত্ররা দেখবে যে তারা যে ভুলগুলো করেছে, আমাদের সার্জিস, আমাদের নাহিদ, আমাদের মাহফুজরা এখন বুঝতে পারবে তাদের ভুলগুলো তাদের কি পরিণতি ডেকে আনবে। তারা যে অর্থগুলো বানিয়েছে, এই অর্থগুলো তারা হজম করতে পারবে না, যেই দেশি টাকাগুলি সরাক হজম করতে পারবে না, কারণ আমাদের গোয়েন্দা বাহিনী তাদের সকল তথ্য জানে, কে কোথায় কিভাবে টাকা সরিয়েছে। এতদিন চুপ ছিল কারণ তারা তাদেরকে সুযোগ দিয়েছিল, ওদের দুর্বলতা বা ওদের কি বলবো যে মানে এদের গ্রিপে সেনাবাহিনী। ধরেন পাকিস্তানকে যেটা উদাহরণ দেই, আইএসআই কি করে জানেন? আইএসআই যে কাজটা করে, রাজনীতিবিদদের দুর্নীতি করার সুযোগ দেয়, মাগিবাজি করার সুযোগ দেয়, যথেষ্ট নোংরা কাজ করার সুযোগ দেয়।
কিন্তু তারা ডকুমেন্ট গুলো হাতে রেখে দেয়। তারা যেটা করে গোপনে এগুলোকে রেকর্ড করে, ভিডিও করে, অডিও করে, তথ্য উপাত্ত হাতে রাখে। যখনই সেই রাজনীতিবিদকে দিয়ে কোনো কাজ করানোর প্রয়োজন হয় তখন বলে এই কাজ করো, যখন করতে চায় না তখন হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাতে দেয়, তুমি ওই যে কক্সবাজারে গিয়ে অমুক হোটেলে নায়িকা অমুককে নিয়ে শুয়েছিলে, সেই ভিডিও আমাদের কাছে আছে। তুমি অমুক মন্ত্রণালয় থেকে ওই ঘুষ কেলেঙ্কারিতে জড়াইছিল, এত টাকা নিছিল, এই যে তথ্য উপাত্ত আমাদের হাতে আছে। তখন দেখা যায় সেই রাজনীতিবিদ এজেন্সির মানে গোয়েন্দা বাহিনীর পরামর্শ চলতে হয়, কারণ সে তো ট্র্যাপে পড়ে গেছে, সেটা হানি ট্র্যাপ বলি আর মানি ট্র্যাপ বলি, পড়ে গেছে। তখন তারা সুবিধা আদায় করে। মানে এজেন্সির কাজ দুর্নীতি দমন সেটা না, এজেন্সির কাজ হয়ে গেছে এখন কি জানেন, বাংলাদেশে পাকিস্তানে তারা রাজনীতিবিদদের দুর্বলতা খুঁজে বের করে করে তাদেরকে ট্র্যাপে ফেলে তাদেরকে দিয়ে তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে। ধরেন এই পর্যন্ত জামাত ইসলামের একজন নেতাকে আপনারা হানি ট্র্যাপে পড়তে দেখছেন, তারা যে সাহসিকতা দেখাচ্ছে সবার বিপক্ষে পারছেন, কারণ জামাত ইসলামের এইটুকু ভালো আছে অ্যাটলিস্ট তারা মানি ট্র্যাপ কিংবা হানি ট্র্যাপে পড়ে না। তারা সেভাবে তাদের নেতাদেরকে তৈরি করেছে। আমি জানি না দুই একজন এর মধ্যে পড়ছেন কিনা, আমার জানা নেই, কিন্তু বড় বড় দলগুলোর আপনি যত বড় দলের কথাই বলেন, দুইটা সুন্দরী মেয়ে ফোন দেখেন না, কাপড় টাপড় ভিজে যাবে এদের, কারণ এরা তো আসলে আদর্শিক রাজনীতি করে না, মানির রাজনীতি করে। তো এরা করে কি, এই গোয়েন্দা বাহিনীর চাপে থাকে, গোয়েন্দা তাদেরকে যেভাবে চালায় তারা সেভাবে চলে, কারণ সবারই পিছনে আলুর দোষ আছে, বাংলা কথা একদম সহজ ভাষায় বলি। এখন আমাদের এনসিপি নেতাদের কথা বলি, আমাদের বৈষম্য বিরোধীদের উপদেষ্টাদের কথা বলি, যাদের কথাই বলি, এদের প্রত্যেকেরই কিছু দুর্বল জায়গা আমাদের গোয়েন্দারা জানে। ঠিক মুখ্যম সময় এদেরকে টান দেবে এবং এদেরকে কবজায় নিয়ে নেবে। আসেন তো, প্রফেসর ইনু যে কাজটি করেছেন ব্যর্থতার জন্য তাকে আমরা দায়ী করতে পারি। সে আজকে 9 মাস প্রায় এখনো দোসররা, হাসিনার দোসররা বসে আছে আমলায়, পুলিশে, সেনাবাহিনীতে, সব জায়গায়। তিনি এদের বিরুদ্ধে কোনো শক্ত ব্যবস্থা নেননি। তিনি এমন একটা উপদেষ্টা মন্ডলী তৈরি করেছেন যাদের ব্যাপারে বাংলাদেশের মানুষের আস্থা প্রথম 1 মাসে চলে গেছে, তারপর তাদেরকে নিয়ে কন্টিনিউ 9 মাস তিনি অব্যাহত রেখেছেন, দায়িত্ব পালন করছেন। সবাই কথা বলছি না, অধিকাংশ। যে আসিফ নজরুলের বিরুদ্ধে বাংলাদেশের 90% মানুষের পারসেপশন তিনি একটা করাপ্টেড এবং ধান্দাবাজ, তাকে সরানোর ক্ষমতা নেই। যে আসিফ নজরুল এই সরকার গঠনের আগে নেপথ্যে বসে নিজেই প্রধান উপদেষ্টা হওয়ার কলকাঠিতে ষড়যন্ত্রকারীদের সাথে একজোট হয়েছিলেন, সে আসিফ নজরুল এখন পর্যন্ত তার ব্যাপারে তার অনেক কথাবার্তা, তার অনেক মুভমেন্টের জন্য বিতর্ক সৃষ্টি হচ্ছে। যে ছাত্ররা বা যে আসিফ মাহফুজরা, সার্জিসরা আসিফ নজরুলের পক্ষে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কথা বলেছিল, আজকে আসিফরা কিন্তু, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা, সার্জিসরা কিন্তু আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছে। তার মানে কি, আমরা যে কথাগুলো বলেছি সত্য প্রমাণ হয়ে গেছে।